দিতে যাচ্ছেন না কেন? আপনাদের সিলেবাসে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, আমরা সবাই জানি যখন সিলেবাস ডিসকাশন করেছিলাম। তো আজকের ক্লাসে আমি আপনাদের আলোচনা করব রবীন্দ্রনাথের ফুল কনসেপ্ট। মাত্র একটি ক্লাসে আপনারা রবীন্দ্রনাথের ফুল কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন। রবীন্দ্রনাথের কী কী ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে, রবীন্দ্রনাথ কে, বা অর্থাৎ রবীন্দ্রনাথের কোথা থেকে রবীন্দ্রনাথ কে আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন কী কী ধরনের আসে তার সম্পূর্ণ কনসেপ্ট আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। তো আজকে আমরা দিতে চলেছি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পুরো একটি ক্লাস, ঠিক আছে। তো তার আগে তো দেখুন আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম থেকে স্টার্ট করি, সবাই জানি, তবুও ইম্পর্টেন্ট পয়েন্টগুলি লাস্টে আমরা আলোচনা করছি, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো চলুন কথা না বলে শুরু করা যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে, অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তো এই ধরনের প্রশ্ন জেনারেলি আসে না, তবু আমাদের জেনে রাখা ভালো। পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম সারদা দেবী। তার ঠাকুর পরিবারের পদবী ছিল কুশারী। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তার ঠাকুর পরিবারের পদবী কী ছিল। ঠাকুর পরিবারের পদবী ছিল কি? কুশারী, ঠিক আছে। তো পরবর্তী যেটি প্রশ্ন রয়েছে আমরা দেখছি। তো পরবর্তী আমাদের স্লাইডে কি দেওয়া আছে, রবীন্দ্রনাথের তার প্রথম প্রকাশিত থেকে প্রশ্ন আমাদের হয়। তো প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, ঠিক আছে। এটি প্রকাশ হয়েছিল 1874 সালে। তারপর আমরা দেখব যেটা নাম হচ্ছে কবি কাহিনী। কবিতা এবং কাব্য দুইটি আলাদা জিনিস, কিন্তু কবিতা একটি পার্টিকুলার কবিতা এবং কয়েকটি কবিতা নিয়ে একটি কাব্য গ্রন্থ হয়, ঠিক আছে। তো দেখুন প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ হচ্ছে কবি কাহিনী, যেটি 1878 সালে প্রকাশ হয়েছিল। প্রথম প্রকাশিত নাটক হচ্ছে কি বাল্মীকি প্রতিভা, যেটি 1881 সালে হয়েছিল। তারপর হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস, যার নাম হচ্ছে করুণা। তারপর হচ্ছে প্রথম প্রকাশিত ছোট গল্প, যেটি হচ্ছে ভিখারিণী, অর্থাৎ 1874। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ, যার নাম হচ্ছে বিবিধ প্রসঙ্গ, যেটি 1883 সালে প্রকাশ হয়েছিল। এই ছিল রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত যে সকল জিনিস, কবিতা, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, ঠিক আছে। তো পরবর্তী স্লাইডে আপনার জন্য কি দেওয়া আছে আমরা দেখব। তো রবীন্দ্রনাথের উপন্যাস প্রশ্ন এখান থেকে আসতে পারে, কোন উপন্যাসটি কী ধরনের উপন্যাস? যেমন চোখের বালি এটি 1903 সালে প্রকাশ হয়েছিল। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কি, বা রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি? তো কারেক্ট আনসার হবে চোখের বালি। তারপর হচ্ছে গড়া হচ্ছে 1910 সালে প্রকাশ হয়েছিল। এটি হচ্ছে রাজনৈতিক উপন্যাস। যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাসের নাম কি, আপনারা কে দেবেন? গড়া। তারপর হচ্ছে শেষের কবিতা 1929 সালে প্রকাশিত। এটি হচ্ছে রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। এটি কি ধরনের উপন্যাস? এটি হচ্ছে রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। তারপর আরও বিশেষ কয়েকটি বিখ্যাত যে উপন্যাসগুলি রয়েছে, ঘরে বাইরে, 4 অধ্যায়, নৌকাডুবি, 2 বন, যোগাযোগ, রাজস্বী, চতুরঙ্গ, মালঞ্চ। প্রশ্ন এখান থেকে এই ধরনের কী ধরনের প্রশ্ন আসে। আমরা এই রবীন্দ্রনাথের এই যে তার উপন্যাস কোনটি উপন্যাস, কোনটি নাটক, এগুলি আমরা কেন শিখব, প্রশ্ন কী ধরনের আসে, আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। প্রশ্ন আমাদের আসলো, নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয়? জিনিসটা বুঝবেন, নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয় বলেছে। এখানে আপনি দিয়ে দেবে 4 অধ্যায়, নৌকাডুবি, ঘরে বাইরে, চোখের বালি। আরেকটি যে কোনো 3টি অপশন দেবে, 3টি অপশন, 4 অধ্যায়, নৌকাডুবি, 2 বন। এবার এখান থেকে আপনাদের দিয়ে দেবে গীতাঞ্জলি বা বলাকা, যে কোনো একটি দিয়ে দিল, ঠিক আছে। ধরে নেওয়া যাক প্রশ্ন দিল যে রবীন্দ্রনাথের নিচের কোনটি রবীন্দ্রনাথের রচিত উপন্যাস নয়? 4 অধ্যায়, নৌকাডুবি, 2 বন, বলাকা। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে বলাকা, কারণ বলাকা কোনো উপন্যাস নয়, বলাকা হচ্ছে একটি কাব্যগ্রন্থ। আবার যদি প্রশ্ন আসে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়, তখন দিয়ে দিবে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা দিয়ে এখান থেকে যে কোনো একটি দিয়ে দিলে কারেক্ট আনসার এখান থেকে যে কোনো একটি হবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝে গেছে? বুঝে গেতে গেলে অবশ্যই ইয়েস করে দিন, আমরা আগে বাড়বো। ইয়েস করুন ভাই, কমেন্টে ইয়েস করুন, তাড়াতাড়ি ইয়েস করুন। তো বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী, বনফুল, মানসী, সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা, পুরবী, চিত্রা,
খনিকা, সেজুতি, শেষ লেখা। এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথের কবি কাহিনী বা বিখ্যাত কাব্য গ্রন্থগুলি, তার বিখ্যাত কাব্য গ্রন্থ। তারপর হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক। রবীন্দ্রনাথের কয়েকটি বিখ্যাত নাটক রয়েছে, যে নাটকগুলো হচ্ছে বাল্মীকি প্রতিভা, বিসর্জন, চিরকুমার সভা, রাজা, ডাকঘর, তাসের ঘর, বসন্ত। ঠিক আছে, তারপর আমরা দেখছি পরবর্তী স্লাইড। উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট, কালান্তর, পঞ্চবোধ। এই তিনটি হচ্ছে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য প্রবন্ধ। তারপর দেখবেন উল্লেখযোগ্য ছোট গল্প। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। ভিখারিণী প্রথম প্রকাশিত ছোট গল্প। ভিখারিণী হচ্ছে কি প্রথম প্রকাশিত ছোট গল্প। তারপরে ছোট গল্প কয়েকটি হচ্ছে, যেমন ল্যাবরেটরি, সমাপ্তি, হৈমন্তী, ছুটি, ক্ষুদিত পাষাণ, জীবিত অমৃত, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার এবং দেনা পাওনা। তবে এই ক্ষেত্রে একটি কথা আপনার জেনে রাখা ভালো, যে দেনা পাওনা নামে শরৎচন্দ্রের একটি উপন্যাস রয়েছে। এখানে দেখবেন যে দেনা পাওনা উপন্যাসটি কার রচনা, কারেক্ট আনসার বলবেন শরৎচন্দ্র। যদি বলে দেনা পাওনা নামে ছোট গল্পটি কার রচনা, কারেক্ট আনসার হবে রবীন্দ্রনাথ। বোঝা গেল? যদি দেনা পাওনা ছোট গল্প আসে তখন কারেক্ট আনসার হবে রবীন্দ্রনাথ। আবার দেনা পাওনা নামে একটি উপন্যাস যদি বলে তখন সেটি কারেক্ট আনসার হবে শরৎচন্দ্র। তো রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম হচ্ছে গল্পগুচ্ছ, যেখানে 119টি গল্প রয়েছে। রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম হচ্ছে গল্পগুচ্ছ, যেখানে টোটাল 119টি 119টি টোটাল গল্প। গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাদের কিন্তু প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আমরা দেখতে পাই, বা গত যে পরীক্ষা ছিল আমরা দেখেছিলাম। রবীন্দ্রনাথের উৎসর্গিত গ্রন্থ, অর্থাৎ কাকে তিনি কোন গ্রন্থ উৎসর্গ করেছিলেন, অতি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। কনসেপ্ট ইজ ক্লিয়ার, বিকজ কনসেপ্ট জানতে হবে। তাসের দেশ নাটকটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। প্রশ্ন যে কোনো ধরনের আসতে পারে, ঘুরিয়ে ফিরে। এখান থেকে এই পয়েন্ট থেকে আপনারা 50টি এমসিকিউ তৈরি করুন। এখান থেকে মাত্র এই পেজ থেকে 50টি এমসিকিউ তৈরি করবেন। কি করে? নিজে। বসন্ত নাটকটি কে উৎসর্গ করেছিলেন? 1 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ। কাকে করেছিলেন? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন নাটকটি উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটক। ঠিক আছে, তো বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়েছিল কার দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। দেখুন, এই একটি লাইন থেকে বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো এমসিকিউ তৈরি করা, যাতে এমসিকিউ আমরা পড়বো না, এমসিকিউ আমরা লাস্টে দেখে নেব। তো তার আগে আমরা এই কনসেপ্ট, প্রত্যেকটা বিষয় কনসেপ্ট যদি ক্লিয়ার করি, তাহলে এমসিকিউ বাই হাত কা খেল আপনারা নিজে থেকে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো চলুন। বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলাম, জেনে রাখবেন। তাসের দেশ নাটকটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্রকে। পূরবী কাব্যটি কে কথাটি হচ্ছে উৎসর্গ করেছিলেন, আমরা বলছি, বারবার বলছি উৎসর্গ করেন। কে উৎসর্গ করেন? প্রত্যেকটি আনসার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে জানতে চাচ্ছি না। তো পূরবী কাব্যটি উৎসর্গ করেন আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোকে। এই প্রশ্নটি আমাদের আসছিল পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে। পূরবী কাব্যটি উৎসর্গ করেছিলেন আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোকে। বউ ঠাকুরানীর হাট এই উপন্যাস উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে। অতি গুরুত্বপূর্ণ, বউ ঠাকুরানীর হাট যেটি উপন্যাস রয়েছে, এই উপন্যাসটি সৌদামিনী দেবীকে দেওয়া হয়েছিল। তারপর আত্মজীবনী, রবীন্দ্রনাথের রচিত 3টি আত্মজীবনী অতি গুরুত্বপূর্ণ। জীবন স্মৃতি, যেটি 1912 সালে লেখা। তারপর আমার ছেলেবেলা, আত্মপরিচয়, এই 3টি রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনী হিসেবে লিখেছিলেন। তার সম্পাদিত পত্রিকা রয়েছে 3টি, সাধনা, ভারতী এবং বঙ্গদর্শন। ঠিক আছে, তারপরের স্লাইড আপনার জন্য কি দেওয়া আছে। তো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্য সম্বন্ধে আমরা একটু জানবো, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910। গীতাঞ্জলির অনুবাদ সং অফারিং প্রকাশিত হয় 1912 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডে। দেখুন, পুরো কনসেপ্ট ক্লিয়ার আছে। গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল কিন্তু 1910-এ, এবং গীতাঞ্জলির যে অনুবাদ, যাকে আমরা সং অফারিং বলি, এটি প্রকাশিত হয়েছিল 1912 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডে। সং অফারিংয়ের ভূমিকা লেখেন W.B. yeats, একজন ইংরেজ কবি। সং অফারিংয়ের ভূমিকা লিখেছিলেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদক স্বয়ং রবীন্দ্রনাথ। সং অফারিংয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913, আমরা জানি। এবং শান্তিনিকেতন থেকে নোবেল পদক চুরি হয়। শান্তিনিকেতন থেকে নোবেল পদক চুরি হয়েছিল
24 মার্চ 2004 দিবাগত রাত্রে। ঠিক আছে, তারপরে স্লাইড। এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্বন্ধে আমরা একটু জানবো, তারপরে আরো পয়েন্ট রয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, এটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। এই গানের প্রথম 10টি চরণ রবীন্দ্রনাথের গীত বিধান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে। যদি কোনো সময় প্রশ্ন এইভাবে ঘুরে ফিরে আসে তখন দেখে নেবেন। তার সর্বপ্রথম যেটি প্রকাশিত হয়েছিল এটি বঙ্গদর্শন পত্রিকা। এই যে আমার সোনার বাংলা যেটি রয়েছে জাতীয় সঙ্গীত, এটি প্রথম প্রকাশিত কোথায় হয়েছিল? বঙ্গদর্শন পত্রিকায় হয়েছিল 1905 সালে। অর্থাৎ 1905-এর সময় বঙ্গাব্দ যদি আসে তাহলে 1312 বঙ্গাব্দ। তারপর দেখুন, রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ কয়টি ছদ্মনামে গ্রন্থ রচনা করেছিলেন? 9টি। রবীন্দ্রনাথ 9টি ছদ্মনামে রচনা করেছিলেন কি গ্রন্থ। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দেন? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানা থাকলে এক্ষুনি জেনে যান, অজানা কথাগুলো আমরা জানিয়ে দেবো আজকে আপনাদের। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দেন? ব্রহ্মা বান্ধব উপাধ্যায়। ঠিক আছে, নামটি মনে রাখবেন। রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবুক গ্রামে। ঠিক আছে, রবীন্দ্রনাথের চৈনিক নাম হচ্ছে চুচেন তান। চু মানে রবি, চেন মানে ইন্দ্র, তান মানে নাথ, তার চৈনিক নাম। ঠিক আছে, এগুলি হচ্ছে কিছু কনসেপ্ট যেগুলি আপনাদের জানা অতি গুরুত্বপূর্ণ। পরের যে স্লাইড, টি.এস. এলিয়টের কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলন সঞ্চয়িতা। ব্রজবুলি ভাষায় লিখিত কাব্য ভানু সিংহ ঠাকুরের পদাবলী। রবীন্দ্রনাথের চিঠির সমাহার ছিন্নপত্র, অর্থাৎ যেটি ইন্দিরা দেবীকে নিয়ে লিখিত হয়েছিল। রবীন্দ্রনাথের ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেছিলেন 1884 সালে। মনোযোগ দিয়ে পয়েন্টগুলো সবগুলি মাথায় রাখবেন, না হলে কপিতে করে নোট ডাউন করে নিন যদি মনে না থাকে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। কারণ এই ভিডিওটি চলে গেলে আপনারা তো এরপরে এই ভিডিওটি খুঁজিয়ে আর দেবেন না, আপনারা তো ভিডিওটি খুঁজিয়ে আর দেখবেন না, ভুলে যাবেন। সুতরাং এখনই আপনারা ভিডিওটি পজ করে কপিতে নোট ডাউন করে নেন, যাতে করে পরবর্তীতে সেই খাতাটি খুললে অন্তত আপনারা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন। এটি আপনাদের সফলতা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে, ভারত সরকারের নাইট উপাধি দিয়েছিলেন কাকে? এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে। ঠিক আছে, তো ভারত সরকার নাইট উপাধি দিয়েছিলেন, কবে দিয়েছিলেন? 1915 সালে। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছে 1919। নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালে, যেটি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদের সময়। ঠিক আছে, তো রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট প্রদান করেন 1936 সালে। রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করেছিল 1940। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট দিল 1936 সালে, আর অক্সফোর্ড দিল 1940। এই সালগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে, আপনাদের কাজে লাগবে। তারপর দেখুন স্লাইডে আমরা চলে আসছি। কোন স্লাইডে যাব? আচ্ছা, এবার আমাদের এই স্লাইড রয়েছে আপনাদের জন্য। দেখুন আমাদের এই স্লাইডে কি রয়েছে। একখানে ছোট ক্ষেত আমি একলা, এই যে লাইন, এই লাইনটি হচ্ছে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার একটি চরণ, অর্থাৎ সোনার তরী কবিতার একটি লাইন। একখানে ছোট ক্ষেত আমি একলা, এই যে লাইনটি দেওয়ার অর্থ হচ্ছে কি, এই ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে, একটি লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে এই কবিতার লাইনটি বা এই কবিতার চরণটি রবীন্দ্রনাথের কোন কবিতার লেখা বা কোন কাব্যের লেখা বা সেটি কার লেখা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সোনার তরী কবিতা লিখিত হয়েছিল মাত্রাবৃত্ত ছন্দে। সোনার তরী কবিতা লিখিত হয়েছিল মাত্রাবৃত্ত ছন্দে। বাংলার মাটি বাংলার জল, এই সনেটটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গের উপদ্রব বললে হয়, এই উক্তিটি রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের। ঠিক আছে, তোমার সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি, এই উক্তিটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যের। ঠিক আছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এই উক্তিটি রবীন্দ্রনাথ করেছিলেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে প্রকাশ পেয়েছে বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে প্রকাশ পেয়েছে বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নিজের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধ হয়েছিল ভবিষ্যতের বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময় কিছু জিনিস। ঠিক আছে, তো এবার প্রশ্ন উত্তর কয়েকটি আমরা ঝট করে দেখে নিই। প্রশ্ন উত্তর কিভাবে প্রশ্নে আসে কনসেপ্ট আমরা একটু দেখলাম। এবার প্রশ্ন উত্তর কয়েকটি আমরা দেখব, খুব তাড়াতাড়ি দেখে নেব ঝট করে পর।
প্রশ্ন উত্তরে রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান 1913। তার ঠাকুর পরিবারের পদবী ছিল কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান 1915। তিনি নাইট উপাধি ত্যাগ করেন 1919। নাইট উপাধি ত্যাগ করেন কোন সময়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 25শে বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। ছিন্নপত্রের অধিকাংশ পত্র লেখা কাকে নিয়ে? সেটি ইন্দিরা দেবীকে নিয়ে লেখা। ঠিক আছে, ছিন্নপত্রের অধিকাংশ পত্র ইন্দিরা দেবীকে নিয়ে লেখা। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যের নাম হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত তার নাম হচ্ছে গীতাঞ্জলি। তারপর হচ্ছে ভানু সিংহের পদাবলী। ঠিক আছে, ভানু সিংহের পদাবলী তার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে প্রবলভাবে প্রকাশ পেয়েছে এই বাংলা প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হয়েছে ভবিষ্যৎ বিচিত্র বিপুল সম্ভাবনা। সঞ্চয়িতা কাব্যের রচয়িতা রবীন্দ্রনাথ। সঞ্চয়িতা নামটা মনে রাখবেন। বাংলায় টি.এস. এলিয়টের প্রথম কবিতার অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য। বাংলা যে গীতি কবিতার পূর্ণ বিকাশ, বাংলা গীতি কবিতার পূর্ণ বিকাশ ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। রবীন্দ্রনাথের সোনারতরী কবিতা রচিত হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। অর্থাৎ যে সকল ইম্পর্টেন্ট লাইনগুলি আমি আবার রিপিট ডিকটেশন করে দিচ্ছি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এই উক্তিটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যের। একখানি ছোট ক্ষেত আমি একেলা, এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যের। ঠিক আছে, তারপরের যেটি স্লাইডে আপনাদের জন্য দেওয়া রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পোকে। গীতাঞ্জলি রচয়িতা রবীন্দ্রনাথ। বাংলার মাটি বাংলার জল, এই যে সনেট, এটি একটি সনেট। বাংলার মাটি বাংলার জল, এটি সনেট, মনে রাখবেন। এটি রচয়িতা রবীন্দ্রনাথ। প্রশ্ন আসতে পারে বাংলার মাটি বাংলার জল এটি রবীন্দ্রনাথের কী ধরনের রচনা? একটি সনেট। শেষ লেখা রবীন্দ্রনাথের কি? একটি কাব্য গ্রন্থ। আগে বলেছিলাম এই কাব্য, তারপর নাটক, এই দিনের সম্বন্ধে কিন্তু খেলিমেলি লেগে যায়, এগুলো দেখবেন। সন্ধ্যার আগে ঝিলিমিলি, ঝিলমের স্রোতখানি বাঁকা, এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই উক্তি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। কি উৎসর্গ করেছিলেন? আমরা একটু আগে দেখেছিলাম, নিশ্চয় মনে আছে, তাসের দেশ নাটক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি উৎসর্গ করেন তাসের দেশ নাটক। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি রচিত হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। আজিয়া প্রভাতে রবির কোর কেমনে পশিল প্রাণের পর, এটি হচ্ছে নির্জরের স্বপ্নভঙ্গ কবিতার একটি চরণ। এটি অতি গুরুত্বপূর্ণ, আমাদের অনেক পরীক্ষায় আমরা দেখতে পাই। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডাব্লিউ.বি. ইয়েটস। আগে বলেছিলাম, অর্থাৎ ভূমিকা রচনা করেছিলেন ডাব্লিউ.বি. ইয়েটস। উর্বশী কবিতাটি অন্তর্গত হয়েছে চিত্রা কাব্যের। ঠিক আছে, উর্বশী যেটি আমাদের কবিতা রয়েছে রবীন্দ্রনাথের উর্বশী, এটি চিত্রা কাব্যের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো তার পরবর্তী স্লাইডে আমরা পড়ার আগে একটি কথা বলে দিই। তো এই ধরনের যদি আপনারা সবগুলি যদি আপনারা চান যে সবগুলি যে আমাদের যতগুলি বাংলা সাহিত্যিক রয়েছেন সবগুলি সম্বন্ধে আমরা এক একটি করে এইভাবে আমরা কনসেপ্ট নিয়ে আমরা যেন নিয়ে আসবো, তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে বলে দিন যে নেক্সট আপনাদের জন্য যে কোন রাইটার বা কোন সাহিত্যিকের এই ধরনের ক্লাস আপনাদের চান। এই নিয়ে এক্ষুনি আপনারা কমেন্ট করে দিন। যে বিষয়ে আপনারা কমেন্ট করবেন এই বিষয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দেবো, এবং এই সকল পিডিএফ আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, যার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনারা এগুলি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখুন তার পরবর্তী যেটি আমরা দেখছি, এখনই কমেন্ট করে দিন। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন স্মরণ। জীবন স্মৃতি কার আত্মজীবন? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনের জীবন স্মৃতি। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি নাটক। রক্তকরবী সেটি কি? রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হচ্ছে ডাকঘর। বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন কোনটি? বসন্ত নাটকটি। ঠিক আছে, কালের যাত্রা নাটকটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক হচ্ছে রক্তকরবী। ডাকঘর নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
রক্তকরবী নাটকটি কার লেখা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, তো পরবর্তীতে দেখছি শেষের কবিতা, এটি রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাস। শেষের কবিতা এটি রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ গ্রন্থটি একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের চরিত্র মহেন্দ্র এবং বিনোদিনী। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা লাস্ট আসাম টেটে দেখেছিলাম যে এই ধরনের উপন্যাস দিয়ে দেয় বা নাটক দিয়ে দেয় যে এই নাটকের চরিত্র কোনটি। ঠিক আছে, যেমন একটি চরিত্র আমরা একবার প্রশ্ন দেখেছিলাম যে দিয়েছিল যে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার যে গল্প রয়েছে এই গল্পের একটি চরিত্রের নাম কি বা মূল চরিত্রের নাম কি? এই গল্পে মূল চরিত্রের নাম ছিল রতন। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন এসেছিল আমরা দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, বা আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথের ছুটি, ছুটি গল্পের প্রধান চরিত্রের নাম কি? তো ছুটি গল্পের প্রধান চরিত্রের নাম হচ্ছে ফটিক। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে। তো শর্মিলা কোন উপন্যাসের চরিত্র? শর্মিলা হচ্ছে দুই বোন উপন্যাসের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, প্রথম প্রকাশিত উপন্যাস। আর প্রথম উপন্যাস হচ্ছে করুণা, আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। জিনিসটা খেয়াল করবেন। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসটির নাম কি? রাজনৈতিক উপন্যাসটির নাম হচ্ছে গৌড়া। তারপর অমিত এবং লাবণ্য এই দুটি রচয়িতাকে, এই যে চরিত্র দুটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। অমিত এবং লাবণ্য দুটি চরিত্র শেষের কবিতা উপন্যাসের, এই যে চলে আসলো শেষের কবিতা উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? অমিত এবং লাবণ্য। ঘরে বাইরে উপন্যাসের উপজীব্য হচ্ছে কি? ব্রিটিশ ভারতের রাজনীতি। ঠিক আছে, ব্রিটিশ ভারতের রাজনীতি নিয়ে আমাদের ঘরে বাইরে উপন্যাস রচিত হয়েছিল। সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না, এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, তো ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তাই আমি আজকে এখানেই শেষ করছি। এবং তার পার্ট 2-তে আপনারা তার কিছু আরও নেক্সট পার্ট যতগুলি রয়েছে অতি গুরুত্বপূর্ণ যে কিছু পয়েন্ট এবং তার সঙ্গে কিছু এমসিকিউ, কয়েকটি এমসিকিউস আমরা ডিসকাস করব আমাদের পরবর্তী সিরিজে, অর্থাৎ এই ক্লাসের পার্ট 2-তে, রবীন্দ্রনাথ ঠাকুরের পার্ট 2-তে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো পার্ট 2 অবশ্যই দেখবেন। এবং নেক্সটে কোন সাহিত্যিক বা কী বিষয় নিয়ে এইভাবে আলোচনা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে করে সবাই আমাদের সঙ্গে জয়েন হয়ে যেতে পারে।